This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখেন কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে, মামার বাড়ির আবদার নাকি এগুলো? আচ্ছা, সরকারে থাকলে যা খুশি তাই করা যায়? শাসক দল বলে যা খুশি করা যায়? শাসক দলের বিধায়ক যা খুশি তাই করতে পারেন? ফারাক্কার বিডিও অফিসের এই ছবি দেখে যেটা কোলাজে দেখালাম আপনাদের, আপনিও আশা করি ঠিক এই প্রশ্নটাই তুলছেন বাড়িতে টিভি সেটের সামনে বসে। বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, বিডিও তার দিকে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। একজন WBCS এক্সিকিউটিভ অফিসার, যিনি ব্লক প্রশাসনের শীর্ষ ব্যক্তি, তার দিকে আস্ত চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। একটার পর একটা চেয়ার মেঝেতে আছাড় দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। বিডিওর মুখে ছুঁড়ে মারা হলো সরকারি কাগজের দিস্তে দিস্তে কাগজ, মানে সরকারি নথি। গোটা ঘরটা লণ্ডভণ্ড। যেখানে SIR শুনানির জন্য ডাকা হয়েছিল তারাও তখন ত্রস্ত, যাদেরকে ডাকা হয়েছিল তারা হতভম্ব, হতচকিত। যার উপস্থিতিতে, যার নেতৃত্বে বিডিও অফিসে এই তাণ্ডবটা আজকে চলেছে, তার পরিচয় কি জানেন? তিনি মনিরুল ইসলাম। তিনি ফারাক্কার তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা MLA বা বিধায়ক। মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছে কোথায়? বিধানসভায়। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখেন কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করে সেটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? আচ্ছা, এখানে বিডিও সাহেবের দোষটা কোথায়? বিডিওকে কমিশনের নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। হিন্দুদের ক্ষেত্রে একরকম, মুসলিমদের ক্ষেত্রে আরেক রকম। এই কোট আনকোট দ্বিচারিতা কি ফারাক্কার বিডিও সত্যি করছেন? দেখুন, বিডিও এই মুহূর্তে কমিশনের কাজ করছেন, কিন্তু মনিরুল যে দলের MLA, বিডিও কিন্তু সেই দলের সরকারেরই একজন অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি ব্লক স্তরের আমলা। দ্বিচারিতা নিয়ে যদি তৃণমূলের কিছু বলার থাকে বা বিধায়কের কিছু বলার থাকে, তাহলে যান না কমিশনের কাছে। কমিশনের কাছে গিয়ে নালিশ করুন, লেখায় পড়ায় খাতায় কলমে লিখিত করে নালিশ করুন। যদি মনে হয় যে এই বিডিওই ষড়যন্ত্র করছেন, এটা কমিশনে গিয়ে বলুন। তৃণমূলের সুপ্রিমো তো জ্ঞানেশ কুমারকে 5টা চিঠি দিয়ে ফেলেছেন। মুখ্য নির্বাচনী কমিশনার যিনি, তাকে 5টা চিঠি লিখে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এইভাবে সরকারি দফতরে ভাঙচুর করা যায়? আবার দফতরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনেরই। এইভাবে বিডিওকে হেনস্থা করা যায়? যেখানে বিধায়ক নিজে উপস্থিত, সেখানে তো তার বিরুদ্ধেই ইন্ধন দেওয়ার অভিযোগ উঠবে, এবং ঠিক তাই হয়েছে। MLA বাধা দিচ্ছেন না কেন? ফারাক্কার বিধায়কের বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। মনে করে দেখুন, যখন মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলন চলছিল, ঠিক সেই সময় যে ভয়াবহ কাণ্ডটা হয়েছিল, তাতে এই মনিরুলের ভাই কাউসার আলী তাতে ছিলেন বলে অভিযোগ। মানে তার নেপথ্যে, মানে উস্কানির অভিযোগ। শুভেন্দু অধিকারী সেই অভিযোগ করেছিলেন তখন। কাউসার ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা এবং সংগঠক। ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার MLA দাঙ্গা ছিল, হ্যাঁ কিনা বলুন? ধুলিয়ানের চেয়ারম্যান
ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম, ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার, এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে। শামসেরগঞ্জের এমএলএ আমিরুল, এরা দাঙ্গা ঘটিয়েছে, কোনো বাইরের লোক করেনি। আজকের ঘটনা দেখে অন্তত এটাই স্পষ্ট হচ্ছে, সাধারণ মানুষ তো তাই বলবেন, একটা জিনিস পরিষ্কার যে এই কাউসার মনিরুলরা তারা অশান্তি পাকানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত। এবং আমি বারবার বলছি, এই যে অফিসারের দিকে ফাইল ছুড়ে দেওয়া হচ্ছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অফিসার। দেখুন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা প্রেক্ষিত বলি, মানে ইডি আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তাদের যে অভিযোগ করেছে, যে রিট পিটিশনটা করেছে বা আবেদনটা করেছে, সেখানে তারা বলেছে পশ্চিমবঙ্গে ওই দিনের ঘটনায় এক্সট্রাঅর্ডিনারি সিনারিও চলছে। এক্সট্রাঅর্ডিনারি সিনারিও মানে কি, যে অস্বাভাবিক পরিস্থিতি, যেটা স্বাভাবিক নয়, যেটা ভাবনার অতীত। আজকে ফারাক্কার বিডিও অফিসে এই ছবিটা দেখেও আপনি কি বলবেন এটা একটা অর্ডিনারি সিচুয়েশন বা অর্ডিনারি সিনারিও? মানে এটা খুব সাধারণ একটা ছবি মনে হতে পারে? এটাও তো একটা অস্বাভাবিক পরিস্থিতি। সবাইকে বলবো, আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন, দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। মুখ্যমন্ত্রী বলেছেন তার দলকে যে অভিযোগ যদি থাকে তাহলে সেটা অভিযোগ রূপে জমা করুন। তার দলের বিধায়ক নেতারা গিয়ে সরকারি অফিসে ভাঙচুর করে দিয়ে চলে আসছেন। অর্থাৎ ধরে আনতে বলা হলে দলের নেতাকর্মীরা গিয়ে আবার নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ তিনি বেঁধে আনছেন আর কি। এই ধরনের ঘটনা কিন্তু সংক্রামক ভাইরাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে। হিংসা খুব দ্রুত ছড়ায়। দেখুন, ভালো জিনিস কম ছড়ায়, খারাপ জিনিস বেশি ছড়ায়। মনিরুলের বাহিনীকে দেখে যদি অন্য কোনো বিধায়কের বাহিনী এই একই কাজ করে অন্য কোনো এলাকায়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে তো? দেখুন, ফরাক্কার এই ছবি দেখার পর কোনো বিডিওর পক্ষে নির্ভয়ে তার দায়িত্ব পালন করা সম্ভব নয়। আরে বিডিওর অফিসেই গ্রামের ব্লকের মানুষ যায় সমস্ত কিছু পেতে, সমস্ত কিছুর জন্য আবেদন করতে, দরখাস্ত করতে। তিনি ব্লক স্তরের শীর্ষ আমলা, ব্লক স্তরের কথা বলছি, তার উপরে এসডিও থাকে, তার উপরে ডিএম থাকে। তা এইটা যদি ছিঁড়ি হয় একটা বিডিও অফিসের, লোকে সেখানে যাবে কি করে? এটা দেখে গোটা রাজ্যের সব বিডিওর ভয় পেয়ে যাওয়ার কথা। শাসক দল কি ঠিক এক্স্যাক্টলি সেটাই চাইছে? মানে এই কাণ্ডটা করে একজনকে এইভাবে হেকল করে কি সব বিডিওকে চমকে রাখা হলো? দেখুন, আজই হুগলির এসডিও অফিসে শুনানি বন্ধ হয়ে গেছে, এবং সেইটা শুনানি বন্ধ হয়ে গেছে শুনে হুগলির জেলা শাসক তড়িঘড়ি সেখানে পৌঁছে যান। বিজেপির কর্মীদের তিনি সেখানে ধমক ধামক দিয়ে নিয়ম শিখিয়ে আসেন। যে ডিএম বলেন, ডিএমের নাম হচ্ছে খুরশিদ আলী কাদরি, তিনি সেখানে গিয়ে বলেন এটা করা যায় না, এই হচ্ছে নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি মানে প্রশাসনিক দপ্তর না তৃণমূলের পার্টি অফিসে এসেছি আমরা বুঝে উঠতে পারছি না। ডিএম এসছিলেন, কি বললেন? আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে, 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ আননেসেসারি ওখানে ঢুকে ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেস একটু স্টপ হচ্ছে, তার জন্য আমি এসেছি, দেখলাম কী আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, ওনাকে বোঝানো হয়েছে যে প্রসেস ইয়ে আছে, পদ্ধতি ইয়ে আছে। তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল, তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারেই তো এখানে অনেক বিএলও, আমাদের বিএলও রয়েছে, অনেক বিএলএ টু রয়েছে, সবাই বিএলএ। তো তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। এটা ফলো করতে হবে, আশা করছি কি ও বুঝবে, ফলে আমাদের যে হিয়ারিং প্রসেস আছে এটা চলতে থাকবে। এই ক্ষেত্রে একটা ব্যাঘাত হয়েছে, বিঘ্ন হয়েছে, ডিএম সাহেব পৌঁছে গেছেন অন্য জেলা, কিন্তু ফারাক্কায় বিডিওর পাশে মুর্শিদাবাদের জেলা শাসক কিন্তু যাননি ওই অফিসে। এটাই তো আজকে লজিক্যাল এবং র্যাশনাল ছিল যে ডিএম সাহেব নিজে চলে যাবেন সেখানে। বিক্ষোভকারীরা শাসকের দলবল বলেই কি জেলা শাসকের মনে হয়েছে যে এই ক্ষেত্রে যাওয়ার প্রয়োজনীয়তা নেই?
বিডিও সাহেব তো ডিএমেরই অধস্থান অফিসার, ঠিক এটাই বলছিলাম। বিডিও অফিস ধ্বংস করছে একজন বিধায়ক দাঁড়িয়ে, পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না? এটা অন্য পার্টির লোকরা তো বিডিও অফিসে ঢুকতে দেয় না। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। এখন আজকে এসআইআর মানছি না, আরে এসআইআর ভারতের সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। মানছো না তাহলে দেশ ছেড়ে চলে যাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে। মামার বাড়ির আবদার নাকি এগুলো? তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? এখন মানুষ যদি দেখেন যে তাদের নাম অন্যায়ভাবে কাটা হচ্ছে, মানুষ যদি দেখেন যে তাদের চূড়ান্ত হয়রান করা হচ্ছে, গরিব মানুষকে যদি বারবার বা যে কোনো মানুষকে যদি বারবার ডেকে পাঠানো হয়, তা একটা লোক চাকরি বাকরি কাজ ব্যবসা ছেড়ে কবার ওই লাইন দিতেই যাবে। তৃণমূলের মুখপাত্রের কথা শুনে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সরকারি দফতরে যদি ভাঙচুর হয় তাহলে সেটা জাস্টিফাইড, তাই তো? আরে সরকারটা আপনাদের, অফিসটাও তো আপনাদেরই, যদিও পাবলিকের সবই, কিন্তু চালাচ্ছেন তো আপনারা। ফারাক্কার বিডিও অফিসে ঢুকে সাধারণ মানুষ নাকি তাণ্ডব চালিয়েছে, এটা একটা ছেঁদো যুক্তি হয়ে গেল না? সেখানে এমএলএ দাঁড়িয়ে শাসক দলের বিক্ষোভে জোড়া ফুলের নাকি কোনো ঝান্ডা ছিল না। ঝান্ডা থাকলে তৃণমূল আর না থাকলে তৃণমূল হয় না? অশান্তি পাকাতে হলে কেউ ঝান্ডা সঙ্গে নিয়ে গিয়ে ভাঙচুর করবে? আশ্চর্য কথা বলছেন তো। মনিরুলদের এত বোকা মনে করার কোনো কারণ নেই। ভোট কাটার প্রশ্ন, পরিষ্কার প্রশ্ন করছি এখানে, সরকারি সম্পত্তি ভাঙচুর, মনিরুলদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি হবে? পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী সরকারি সম্পত্তি ভাঙচুরে ক্ষতিপূরণের টাকা বিধায়ক এবং তার দলবলের পকেট থেকে আদায় করতে পারবে সরকার। 1984 যে প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট আছে, তাতে কিন্তু সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানার কথাও বলা আছে। আমি যতদূর জানি এটা পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, রেকটিফিকেশনও হয়েছে। রাজ্য সরকার তার দলেরই বিধায়কের বিরুদ্ধে এই আইন কি প্রয়োগ করতে পারবে? এই তৃণমূল বিধায়ক তাকে পিএফআই এর মঞ্চে দেখা গিয়েছিল, সুতরাং এই তৃণমূল বিধায়ক ভাঙচুর করবে না তো আর কে করবে? ভেতরে ঢুকে বিডিওকে মারা, বিএলওকে মারা, ভাঙচুর করা, তার নেত্রী ভাঙচুর করেছে, নেত্রীর কাছ থেকে শিখেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সব কিছু দেবে, সেখানে বিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না। অর্থাৎ দেখাবে এটাকেও এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। নির্বাচন কমিশন দিল্লিতে তার হয়ে 88,000 তৃণমূল সরকারের কর্মচারীরা কাজ করছে, যাদেরকে দিদি বলছে চিন্তা নাই আমি আছি। তাহলে বুঝুন গোটা গেম। সংবিধান হাতে নিয়ে কিভাবে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভাঙচুর করতে হয়, আর তারপরে কিভাবে বলতে হয় যে আমি সংবিধানকে সম্মান করি, সংবিধান দিবস পালন করি, তো এই নেতৃত্ব থেকেই শেখা দরকার। এই নিয়ে একটা লেটেস্ট খবর আছে, এটার উপরেই ডেভেলপমেন্ট। এফআইআর করার জন্য বিডিওর কাছে কমিশনের নির্দেশ এসেছে যে তাকে এফআইআর করতে হবে, এবং বিডিও সাহেব ইতিমধ্যেই এফআইআর দায়ের করেও দিয়েছেন। তবে এফআইআরে ফারাক্কার বিধায়কের নাম আছে কিনা সেটা কিন্তু জানা যায়নি। ডিটেলে জানবো আমার সহকর্মী, আমার সতীর্থ অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, এফআইআরে ঠিক কী বলা হয়েছে? এফআইআর যেটা লেখা হয়েছে সেখানে খুব স্পষ্ট করেই পরপর তোমার প্রায় 9খানা বিষয় নিয়ে আসা হয়েছে। সেই 9খানা বিষয়ে 9টা বিষয় যেটা রয়েছে, সেই 9টা বিষয়ে প্রপার্টি ভাঙচুর থেকে শুরু করে বিএনএস যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো দিয়ে কমপ্লেন করা হয়েছে। কিন্তু সেখানে লেখা হয়েছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে সেই জায়গায় কিন্তু আননোন লেখা রয়েছে। অর্থাৎ একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি বলছেন যে যারা হামলা করেছে সেখানে যে ভাঙচুরের ঘটনা, ভিতরে ঢুকে আক্রমণের ঘটনা, সেখানে কিন্তু তিনি কাউকে চেনেননি। তাহলে এখানে আশ্চর্য ঘটনা যেটা, সেটা হচ্ছে একজন বিডিও যে ব্লক অফিসের স্থানীয় বিধায়ক, তারা সেই কমিটির মেম্বার থাকেন, বিভিন্ন কাজকর্মে বৈঠক হয় জনপ্রতিনিধিদের সঙ্গে, সেখানে একজন বিডিও লিখছেন, ভিডিও কমপ্লেন করছেন কমিশনের নির্দেশে যে তিনি আননোন পার্সনের নামে কমপ্লেন করছেন। এইখানটায় সবচেয়ে আশ্চর্য, তাহলে কিভাবে এই নির্বাচনে কাজ হবে
যেটা বারবার বিরোধীরা অভিযোগ করছে, সেই প্রশ্নই কিন্তু আজকে মানে তন্ময় ভিডিও করা- তন্ময় প্রামাণিক, তুমি যেটা পরিষ্কার বলতে চাইছো, যদি আননোন পারসনস, টিভিতে ছবি দেখা যাচ্ছে, ভিডিও আছে, তারপরেও সেই ব্লক প্রশাসন যদি আননোন পারসনের বিরুদ্ধে এফআইআর করে, তাহলে তারপরে পুলিশি পদক্ষেপটা কি হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে এক প্রকার, সহজেই অনুমেয়। অনেক ধন্যবাদ তন্ময়। কথা বলছিলাম তন্ময় প্রামাণিকের সঙ্গে। এবার আসি পরের খবরে। দলের সেনাপতি মানে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন পশ্চিম মেদিনীপুরে, তিনি হুগলিতেও যাবেন। তার আগে তৃণমূল দলটা এই দুই জেলায় কতটা ছন্ন ছাড়া আপনাদের একবার দেখাই। হুগলির গোঘাটে দলীয় কার্যালয়ে ঢুকতেই পারলেন না সেখানকার ব্লক সভাপতি। দলেরই একটা গোষ্ঠী পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল, মুখ চুন হয়ে গেছে ব্লক সভাপতি। দলীয় কার্যালয়ের বাইরেই অপেক্ষা করতে হলো ব্লক সভাপতিকে। 1 নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়, এটা ব্লক অফিস, আর এখানে ঠিক বাইরে বসে আছেন ব্লক সভাপতি। আর এই ব্লক অফিসে তালা পড়ে গিয়েছে, এখনো কিন্তু অঞ্চল সভাপতি কিন্তু এখনো প্রকাশ হয়নি নামের তালিকা। আর তার আগেই কয়েকজন কর্মী এসে তালা দিয়ে দিয়েছেন। ব্লক সভাপতি সামনে বসে আছেন, তিনি এই ব্লকের যে অফিস ঘরে ঢুকতে পারছেন না, বসে আছেন। কতক্ষণ বসে আছেন? আমি এইমাত্র আসলাম এখানে, কি দেখছেন? এসে দেখছি আমাদের কিছু বিক্ষুব্ধ ছেলে তারা চাবি মেরে গেছে। দলকে জানিয়েছি, দল যা সিদ্ধান্ত নেবে সেটা করব। ঠিক এইভাবেই বসে আছেন দীর্ঘক্ষণ। আর এখানে কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। কেন তালা দেয়া হলো? পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী হয়ে খেটেছিলেন ওই ব্যক্তিকে অঞ্চল সভাপতি আমাদের করছেন আমাদের ব্লক সভাপতি কাজল রায়। উনি ভেবে নিয়েছেন ব্লক সভাপতি যে দলটাকে আমার বাপতি সম্পত্তি পেয়ে গেছি। আলোচনা করেই হয়, কিন্তু আজকে এটা মানে আমরা অন্ধকারে রয়ে গেলাম যে আমার অঞ্চল, আমার গোঘাট অঞ্চল, এটা আমার অন্ধকারে রয়ে গেল। আমি কিছু জানতে পারলাম না, আমার নেতৃত্ব কেউ জানতে পারলো না। অঞ্চল সভাপতি ঘোষণা হয়েছে? না না না, আমাদের অঞ্চল সভাপতি ঘোষণা, দল পাঠাবে তো। আমি কে? আমি দলের তো সামান্য একজন কর্মী। দল আমাকে দায়িত্ব দিয়ে কাজ করার জন্য, দল যা কাজ বলবে সেই কাজটা আমি প্রতিটা প্রান্তে প্রান্তে প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে দেবো, এইটাই আমার দায়িত্ব। আজকে আমরা ওই অঞ্চল সভাপতিকে না হয় তার জন্য আমরা আজ ব্লক অফিসে আমরা চাই মারলাম। যতক্ষণ না বসে আমার আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ কিন্তু আমরা চাবি খুলব না। বুঝতেই পারলেন অঞ্চল সভাপতি নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগ করা হচ্ছে ব্লক সভাপতি নাকি নিজের মতো করে অঞ্চল সভাপতি ঠিক করে নিয়েছেন। শাসকের ঘরের এই দ্বন্দ্বে বিরোধীরা মজা পাচ্ছে, এটাই স্বাভাবিক। 36খানা গোষ্ঠীদ্বন্দ্বের বই প্রকাশ। একটা দলকে মানতে পারছে না, ভালো দল চোরকে মানতে পারছে না, চোর ভালো দলকে মানতে পারছে না, যার জন্য দলের প্রভাব এটাই, এর জন্যই পার্টি অফিসে চাবি। আর সমস্যা থাকতে পারে, আমাদের তৃণমূল কংগ্রেস বৃহৎ বড় দল, এই দলের বহু পরিবারের আমাদের সদস্য। এই সদস্যের মধ্যে কার রাগ অভিমান আছে বলতে হবে। অঞ্চল সভাপতি কারা তৈরি করছে সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, আমার কাছে এখনো তথ্য নেই। পার্টি অফিসে তালা, এটা একটা কোনো কথা করে? দুপুরে তো একটা পার্টি কর্মীরা বাড়িতে খেতে যেতেও পারে। তো দিদিমণি ফাইল নিয়ে ছুটছে, দিদিমণি ভাইয়ের তালা চাবি নিয়ে ছুটছে, তো এটাই তো হওয়ার কথা ছিল। আপনি পার্টি অফিসে না খুঁজে এসআইআর ক্যাম্পে খুঁজলে দেখলেন হয়তো ছেলে মেয়েগুলো ওখানে বসে আছে। আবার এরকমও হতে পারে যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, তার প্রস্তুতির প্রচারে হয়তো বেরিয়েছে। ফলে ওইভাবে সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজা ঠিক হবে না। আচ্ছা, কুণালবাবু কি সত্যি খবর রাখেন যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পার্টি অফিসের সামনেই ঠ্যাঙানি খেয়েছেন তৃণমূলের নেতা? তৃণমূলের অফিসের সামনেই। তার আগে পার্টি অফিস থেকে তাড়া করা হয়। মজার কথা কি জানেন? সকালে এই নেতাকেই সংবর্ধনা দিয়েছিল তৃণমূলের কর্মীরা। তিনি পদ পেয়েছেন, গদগদ হয়ে ফেসবুকে ফলাও করে সেটা ঘোষণাও করে দেন। একই দিনে যিনি সংবর্ধিত হলেন, মানে দিনের বেলায় যিনি সংবর্ধিত হলেন, তিনি একটু বেলার দিকে চোখের বালি হয়ে গেলেন দলের একটা অংশের। অবশ্যই শতাব্দী রায়ের কথাটা আজ আবার মনে পড়ে গেল। আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, অর্থাৎ তৃণমূলের যিনিই ঢুকে গেছে। সকালে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ পাওয়া, পদ প্রাপ্তির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট। দুপুরে তৃণমূলের নতুন অঞ্চল সভাপতিকে ঘটা করে সংবর্ধনা। সন্ধ্যায় সেই তৃণমূল নেতাকেই দলের পার্টি অফিস থেকে তাড়া করল তৃণমূলের একাংশ। পার্টি অফিসের সামনে তৃণমূল নেতা খেলেন বেদম মার। পদের সঙ্গে কেড়ে নেওয়া হলো পার্টি অফিসের চাবিও।
তৃণমূল নেতার পদ প্রাপ্তি এবং তা জানার আগেই বিদায়। শাসক দলের নাটক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতির নাম ঘোষণা করেন তৃণমূলের ব্লক সভাপতি। 3টি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ঘোষণা করছি নতুনভাবে। তো মফু সরকার চেয়ারম্যান, লক্ষ্মীপুর 1 নম্বর অঞ্চল, গৌতম মল্লিক প্রেসিডেন্ট। ব্লক সভাপতির ঘোষিত নাম অবৈধ। 24 ঘন্টার মধ্যে জানান তৃণমূলের জেলা সভাপতি। যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন, তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না। চন্দ্রকোনার লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের যুবর দায়িত্বে ছিলেন গৌতম মল্লিক। পদ প্রাপ্তির আনন্দে অনুগামীদের নিয়ে সিকি উৎসব। অঞ্চল সভাপতি গৌতম মল্লিককে বরণ করে নিচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে তা ভাবতেও পারেননি। তাকে যেহেতু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আক্ষেপেই এই হামলা হয়। দল এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক। তৃণমূলেতে সবই হচ্ছে কাটমানির লড়াই। যে কাটমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে। যে অঞ্চল ঘিরে তৃণমূলে এত টানাপোড়েন সেই লক্ষ্মীপুরে গত বিধানসভা নির্বাচনে 999 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। লোকসভা ভোটেও লিড নয়, 143 ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল। পিছিয়ে থাকা অঞ্চলে অবশ্য কোন দলে বরাবরই এগিয়ে শাসক দল।